নমস্কার, আজকের গর্ভাবস্থার বিপদ সংকেত নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নিরাপদ মাতৃত্বে 9 নম্বর এপিসোডে 2টি বিপদ সংকেত নিয়ে আলোচনা রয়েছে। তাতে একটি রয়েছে পেটে অসহ্য ব্যথা, সেটি একটি বিপদ সংকেত, এবং দ্বিতীয়টি রয়েছে অত্যধিক পা ফোলা গর্ভাবস্থায়। আজকে যেগুলি নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে গর্ভাবস্থায় গর্ভকালীন রক্তস্রাব, তার সঙ্গে সঙ্গে প্রসবের সময় এবং প্রসবের পরে অত্যধিক রক্তপাত নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু একটি বিপদ সংকেত। বিপদ সংকেতগুলো যদি আমি সঠিক জানি তাহলে আমি বুঝতে পারবো প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় কোন কোন বিপদ সংকেত দেখা গেলে ডাক্তারবাবুর কাছে দ্রুত নিয়ে যাব কিংবা হসপিটালে দ্রুত নিয়ে গিয়ে অ্যাডমিশান করব। এরপরে আরেকটি দেখতে পাচ্ছেন গুরুতর রক্তাল্পতা, এটিও একটি বিপদ সংকেত। গুরুতর রক্তাল্পতার সঙ্গে শ্বাসকষ্ট থাকা বা না থাকা। আরেকটি বিপদ সংকেত হলো গর্ভাবস্থায় বা প্রসবের 1 মাসের মধ্যে প্রবল জ্বর। এই 1 মাসের মধ্যে, অর্থাৎ যখন প্রেগনেন্ট আপনি হচ্ছেন তার 1 মাসের মধ্যে যদি প্রবল জ্বর হয় তাহলে অবশ্যই সেটি একটি বিপদ সংকেত। কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলে প্রবল জ্বর হয়েছে না এমনি এমনি হয়েছে, দেখা উচিত। তাহলে বিষয়টি যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটি শেয়ার করে দেবেন। তাহলে প্রথমে বলি, গর্ভকালীন রক্তস্রাব বা ডেলিভারির সময় অতিরিক্ত রক্তস্রাব বা ডেলিভারির পরে 42 দিন পর্যন্ত অতিরিক্ত রক্তস্রাব। এই রক্তস্রাব হওয়া কিন্তু বিপদ। তাহলে বিপদ কেন না, গর্ভকালীন অর্থাৎ গর্ভাবস্থার প্রথমের দিকে যদি রক্তস্রাব হয় অল্প বিস্তর তাহলে সেটা ভয়ের কিছু নেই, কারণ নিষিক্ত ডিম্বাণু জরায়ুথলিতে যখন প্রতিস্থাপিত হয় তখন অল্প রক্তস্রাব হয়। কিন্তু অতিরিক্ত রক্তস্রাব বা অনেক দিন ধরে রক্তস্রাব যদি হয় তাহলে সেটি একটি বিপদ সংকেত অবশ্যই। তাহলে কী কারণে এই বিপদ সংকেত? তাহলে প্রথম ছবিটা দেখা যাচ্ছে যে প্লাসেন্টা প্রিভিয়া, অর্থাৎ প্লাসেন্টা যখন জরায়ুথলির মুখের দিকে থাকে তখন ব্লিডিংটা হওয়ার চান্স থাকে। প্লাসেন্টাল অ্যাব্রাপশনের জন্যও হয়ে থাকে, কারণ প্লাসেন্টাটা ইউট্রাসে আটকে থাকার কথা কিন্তু সেটা ছেড়ে গেছে, তার ফলে ব্লিডিং হচ্ছে। তাহলে এগুলোতে তো আপনার কিছু করার নেই, এটি বিপদ সংকেত সেই কারণেই, কারণ হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিশান করিয়ে ব্লাড দেওয়ার প্রয়োজন হতে পারে, নাহলে মায়ের মৃত্যু পর্যন্ত ঘটে। আর কি কারণ? অকাল প্রসব। যদি সময়ের আগে প্রসব হয় তাহলেও কিন্তু ব্লিডিং হতে পারে। তাহলে ব্লিডিং বাড়িতে রেখে কি করবেন? অবশ্যই তাকে ভর্তি করবেন। একটোপিক প্রেগনেন্সির কারণেও হতে পারে। টিউবে যখন প্রেগনেন্সি হয় তখনও ব্লিডিং হয়, কারণ এর আগে আমি টপিক করেছি একটোপিক প্রেগনেন্সি কারণেও ব্লিডিং হতে থাকে। যেমন যদি ইউট্রাসে টিউমার হয় তাহলেও ব্লিডিং হয়, যদি ইউট্রাসের মুখে পলিপ থাকে তাহলেও ব্লিডিং হয়। এছাড়া অন্যান্য যদি কারণ, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশান থাকে তাহলেও ব্লিডিং হয়। তাহলে এটুকু জানবেন যে গর্ভাবস্থায় ব্লিডিং হওয়া মানেই একটি বিপদ সংকেত, এবং ডেলিভারির সময় অত্যধিক ব্লিডিং হওয়াও বিপদ সংকেত, এবং আফটার ডেলিভারি 42 দিনের মধ্যে ব্লিডিং হওয়াও বিপদ সংকেত। আরেকটি বিপদ সংকেত নিয়ে আলোচনা করব, গুরুতর রক্তাল্পতা। রক্তাল্পতার 3টে ভাগ আছে, একটি সিভিয়ার অ্যানিমিয়া, একটা মাইল্ড অ্যানিমিয়া আর একটা মডারেট অ্যানিমিয়া। তাহলে সিভিয়ার অ্যানিমিয়াকেই আসলে গুরুতর রক্তাল্পতা বলে। 7 মিলিগ্রাম হিমোগ্লোবিন যখন তার নিচে থাকবে, 7 মিলিগ্রামের নিচে, তখন বলা হয় গুরুতর রক্তাল্পতা। এই গুরুতর রক্তাল্পতায় শ্বাসকষ্ট হয়, আবার অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট নাও হতে পারে। তাহলে গুরুতর রক্তাল্পতা হলেই বোঝা যাবে যে সেটি একটি বিপদ সংকেত, কারণ রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। তাহলে অ্যানিমিয়া আমরা বুঝবো কী করে? বালবার কনজাংটিভা, অর্থাৎ চোখের এই জায়গাটাকে বলা হয় বালবার কনজাংটিভা। এটি যদি ফ্যাকাশে সাদা রঙের হয় তাহলে বুঝবো অ্যানিমিয়া। আরেকটি দেখার পদ্ধতি হচ্ছে, যার হিমোগ্লোবিন জানা যাবে যে তার হিমোগ্লোবিন বেশি, তার হাতটি দিয়ে এবং অ্যান্টিনেটাল মা অর্থাৎ গর্ভবতী মায়ের হাত দিয়ে দেখা হবে যে তার হাতটি ফ্যাকাশে না লালচে। যদি লালচে হাত হয় হিমোগ্লোবিন ঠিক আছে, যদি ফ্যাকাশে হাত হয় তাহলে হিমোগ্লোবিন ঠিক নেই, অর্থাৎ সিভিয়ার অ্যানিমিয়া হতে পারে। হিমোগ্লোবিন সঙ্গে সঙ্গে চেক করে নেবেন। আরেকটি দেখা যাচ্ছে যে জিভ, অর্থাৎ জিওগ্রাফিক্যাল প্যাচ বলা হয় বা সাদা প্যাচ বলা হয়। এইরকম জিভ যদি সাদা প্যাচ থাকে তাহলেও সিভিয়ার অ্যানিমিয়ার একটি লক্ষণ। গুরুতর রক্তাল্পতায় কী করতে হবে? কিছুই না। গুরুতর রক্তাল্পতায় খুবই দ্রুত নিয়ারেস্ট যেখানে ব্লাড দেওয়া যায় সেই সেন্টারে গিয়ে ভর্তি করাতে হবে, এবং ভর্তি করালে তাকে ব্লাড দেওয়া হবে। তার সঙ্গে আমি এর আগে এপিসোড করেছি যে ওই গ্রুপের রক্তের একজন ডোনার জোগাড় করে রাখবেন। নাই থাকতে পারে ওই ব্লাড ব্যাঙ্কে ওই গ্রুপের রক্ত, নেগেটিভ গ্রুপের রক্ত হলে তো খুবই অভাব দেখা যায়, পজিটিভ গ্রুপের রক্ত হলে তবুও পাওয়া যায়। তো ওই জন্য ডোনারের কালেক্ট করে রাখবেন, কারণ রক্ত দেওয়া হতে পারে। কারণ এই সময় যদি সিভিয়ার অ্যানিমিয়ায় রক্ত না পায় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক পর্যন্ত মায়ের হতে পারে, তাহলে মৃত্যুর সঙ্গে জড়িত।
এবার গর্ভাবস্থায় বা প্রসবের 1 মাসের মধ্যে প্রবল জ্বর, এটিও একটি বিপদ সংকেত। তাহলে প্রবল জ্বর হওয়া কি ভালো? ভালো নয়। ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের ফলে এই প্রবল জ্বর হতে পারে। এই কারণে গর্ভাবস্থায় বা প্রসবের 1 মাসের মধ্যে প্রবল জ্বরও একটি ভয়াবহ। প্রবল জ্বর কখন বলবো বা অত্যধিক জ্বর কখন বলবো? 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি যদি টেম্পারেচার হয় থার্মোমিটারে, তখন আমরা বলবো প্রবল জ্বর। অর্থাৎ গর্ভাবস্থায় প্রবল জ্বর একেবারেই ভালো না। তাহলে যদি ভাইরাল ইনফেকশান হয়, ধরা যাক গর্ভাবস্থায় ভাইরাল ইনফেকশান হয়েছে, যেমন ফ্লু একটা ভাইরাল ইনফেকশান, সর্দি একটা ভাইরাল ইনফেকশান, কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে, ইউটিআই অর্থাৎ মূত্রনালী সংক্রমণ, কিংবা ফুসফুসে কোনো সংক্রমণ, নিউমোনিয়া, তার ফলেও প্রবল জ্বর হতে পারে, কিংবা ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য প্রবল জ্বর হতে পারে। কিন্তু এই প্রবল জ্বর হলে মায়ের ক্ষেত্রেও যেমন ভালো না, তেমনি বাচ্চার ক্ষেত্রেও ভালো না। এবং ওষুধও কি, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ওষুধও খাওয়া যায় না। এর আগে আমার বলা আছে যে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় যদি পেনকিলার বা অন্য স্টেরয়েড জাতীয় বা অন্য যে কোনো ওষুধ খাওয়া হয়, তাহলে তার সাইড এফেক্ট ভয়ানক হয়। বাচ্চার ক্ষেত্রেও ভয়ানক, কারণ জন্মগত ত্রুটি হতে পারে, কিংবা মায়ের ক্ষেত্রেও ভয়ানক। এই কারণে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। অল্প জ্বর যদি আসে, তাহলে অল্প জ্বর এলে আমরা বাড়িতে কি মেনটেন করি? আমরা গাটা মুছে নিই, মাথাটা ধুয়ে নিই বা জলপট্টি দিই। এর ফলে কি হয়? জ্বরটা কমে যায়, তাহলে জ্বরটা বেড়ে যায়। কিন্তু প্রবল জ্বর হলে সেটা কিন্তু ভাবতে হবে যে কোনো একটা বিপদ সংকেত। তার জন্য অবশ্যই নিয়ারেস্ট হসপিটাল কিংবা নিয়ারেস্ট যে ডাক্তারবাবু বসেছেন প্রাইভেট চেম্বারে, তাকেও দেখাতে পারেন। তাহলে গর্ভাবস্থায় এগুলো এক একটি বিপদ সংকেত। তাহলে আজকে 3টি বিপদ সংকেত নিয়ে আলোচনা করা হলো। এরপরে আর 3টি বিপদ সংকেত থাকছে, সেগুলি নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন আমার চ্যানেল। নমস্কার।